বিদেশে আসা একটা স্বপ্ন, এটা দোষের কিছু না। এটা দোষ বলা যাবে না। তবে আপনি এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আপনাকে যে স্বপ্ন দেখতে হবে। কিন্তু স্বপ্নের ব্যাখ্যা আপনাকে আগে জানতে হবে। স্বপ্ন কী? স্বপ্ন মানুষের জীবনে পরিকল্পনা, আশা, আকাঙ্ক্ষা। কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য আপনার চোখে যদি ঘুম এসে যায়, তবে সেটা স্বপ্ন না। স্বপ্ন সেটাই, যে স্বপ্ন, যে ড্রিম বাস্তবায়নের লক্ষ্যে আপনাকে ঘুমোতে দেয় না। আর স্বপ্ন সেটা না, যে স্বপ্ন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন। তাই বিদেশ আসবেন, কামাই করবেন, স্বপ্নের অ্যাব্রোড মানে বিদেশে একটা স্বপ্ন। আপনি এইগুলো বাস্তবায়ন করতে হলে আপনাকে নিশ্চয়ই কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে ইন্টেলিজেন্ট কিংবা কর্মদক্ষ কিংবা এই ধরনের কিছু যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। যেমন আমি আপনাদেরকে সবসময় বলে থাকি আমার ভিডিওগুলোর ভিতরে, যারা বিদেশ আসছেন তারা কী যোগ্যতা নিয়ে আসছেন আমাকে একটু বলেন। যারা যোগ্যতা নিয়ে আসছেন তারা নিশ্চয়ই কোনো না কোনো পর্যায়ে কাজ করতেছেন। আর যারা একেবারে যোগ্যতা না নিয়ে শুধুমাত্র শুনেছেন বিদেশ চলে আসছেন, বাস এখন বুঝেন ঠেলা। এখন হয়তো আপনাকে লেবারের কাজ করতে হচ্ছে 45 ডিগ্রি রৌদ্রের ভিতরে, আর নয়তো বাড়ির থেকে টাকা এনে এনে বসে বসে খেতে হচ্ছে। বাস্তব কথাগুলো আমি বলছি আপনাদেরকে। আপনারা হয়তো মনে করতে পারেন যে সজল ভাই কথা যেগুলো বলতেছে, কথাগুলো তার বেশি মজা লাগতেছে না। হ্যাঁ, আমার কথা মজা নাও লাগতে পারে, কিন্তু কথা সত্য, 100% সত্য। যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে এই দেশে বা পরিচিতজন থাকে, তাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে কাতার, মিডল ইস্ট, দুবাই, সৌদি, মালয়েশিয়া, বাহরাইন, ওমান, কুয়েত, এই সমস্ত দেশগুলো যে মানুষ যাচ্ছে, বিশেষ করে বাঙালি, করবে কি? আর তো কোনো জায়গা নেই। বাংলাদেশের ভিতরে যাদের টাকা পয়সা আছে বা যাদের যোগ্যতা আছে, তারা তো আপনাদেরকে বুদ্ধি পরামর্শ কিংবা সাহস সহযোগিতা দিয়া কোনো রকমই এগিয়ে আসে না। যারা আসে মুষ্টিমে কিছু লোক, হ্যাঁ, সেটা দূরে অনেক, মানে গোনার বাইরে পড়ে। আমি আপনাকে বলছি, যে আপনি শুনছেন সে আপনাকেই আমি বলছি। দেশের বাইরে আছেন অথবা দেশের ভিতরে আছেন, আপনার কাছে সম্পদ আছে। আপনি মরে গেলেন, এই সম্পদ কী কামে লাগবে আপনি কিন্তু জানেন না। তাই বেঁচে থাকতে মানুষের উপকারে যদি আপনার সম্পদ কাজে আসে, এটা কিন্তু সদকা জারিয়া হিসেবে কাজে আসবে। এটা কিন্তু আপনার জীবনের পাথেয় হিসেবে কাজে লাগবে। এটা কিন্তু আপনার জীবনের সর্বোচ্চ ইনভেস্ট হতে পারে। সেই ইনভেস্টগুলো কী হতে পারে? যেমন এইগুলো করার দরকার ছিল বা এইগুলো বোঝার দরকার ছিল আমার দেশের গভর্নমেন্টের, আমার দেশের গার্জিয়ানের। কিন্তু তারা যখন বুঝছে না, তখন মুষ্টিমে কিছু লোক আপনারা এগিয়ে আসেন না ভাই। আপনি নিজ উদ্যোগে এগিয়ে আসেন। চাকরি প্রার্থী হওয়ার দরকার নাই। চাকরি প্রার্থী হওয়ার দরকার নাই তো। আপনি চাকরির দাতা হিসেবে নিজেকে উদ্ভাবন করবেন। কীভাবে করবেন? চাকরির দাতা হন। কীভাবে করবেন? আমি ছোট্ট কিছু পয়েন্ট আলোচনা করতেছি। আর আপনাদের ভিতরে যদি এগুলা কারো ভিতরে থাকে যে আরও কিছু অভিজ্ঞতা শেয়ার করা যায়, সেগুলো কমেন্টে উল্লেখ করবেন, যেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে বলে দিব। ঠিক আছে? আর যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে ভাই একটু সাহস পাই, আপনাদের সাথে যে কাজ করতেছি এটা একটু সাহস পাই, আর কিছুই না। এটা এমন আহামরি কিছু না, আঙ্গুলটা একটু সাবস্ক্রাইব বাটন দাবিয়ে দিলেন, এতে এমন কিছু হবে না। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ সকলকে। চাকরি প্রার্থী না হয় চাকরি দাতা কেন, কিভাবে হবেন? এই 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 কথাটাই আমি আপনাদেরকে মূলত বোঝাতে চাচ্ছি। মানুষের উপকার করার জন্য প্রথমে আপনাকে একটা মানসিকতা তৈরি করতে হবে যে আমি আমার এলাকার বা আমার ফ্যামিলির বা আমার বংশের এরিয়ার এই লোকজনের ভিতরে যারা গরিব মানুষ আছে তাদেরকে হেল্প করব। যারা শিক্ষিত মানুষ আছে তাদেরকে কর্মদক্ষ করে তুলব। আর যারা কর্মদক্ষ মানুষ আছে এদেরকে আরও ডেভেলপ করব। তো সেক্ষেত্রে আপনাকে এরকম ইন্টেলিজেন্ট হতে হবে, বা আপনাকে এরকম কিছু সংগঠন বা এরকম কিছু প্রতিষ্ঠানের সাথে আপনার সাথে যোগ সাজস রাখতে হবে, যাদের মাধ্যমে আপনি এদেরকে ডেভেলপ করাবেন। যেমন আপনি চিন্তা করেন, কথার কথা, আপনি ধরেন এলাকার ভালো একজন শিল্পপতি অথবা এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি, আপনার কাছে টাকা আছে, ইনকামের সোর্স আছে, বা আপনাকে আল্লাহ দিছে যে কোনোভাবে হোক। এখন আপনি এসে এলাকায় এসে 100, 500, 200, 1000 টাকা একজনের দিয়ে গেলেন, বাৎসরিক আসলেন বাড়িতে, আসে দিয়ে গেলেন, মাঝ মস্তি করে খেয়ে গেলেন। এটা কিন্তু জীবন না ভাই। এটা দানের পর্যায় তো পড়েই না, এটা দ্বারা মানুষ আদৌ কেউ উপকৃত হবে না। আমি আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি কথাগুলো বলতে চাচ্ছি। এক জাপানি একদিন রাস্তার থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে, মাছ হাতে ঝুলাইয়া মাছ নিয়ে যাচ্ছে, অনেকগুলি মাছ। তো আরেক জাপানি দেখা বলতেছে যে ভাই, আমাকে একটা মাছ দাও না, আমি অনেকদিন ধরে ভুখা, মানে ক্ষুধার্ত, খাই না, আমাকে একটা মাছ দিয়ে যাও না। তো ওই জাপানি ওনাকে মাছটা না দিয়ে ওনার হাতটা ধরে ওনাকে নিয়ে গেছে মার্কেটে। মার্কেটে নিয়ে একটা বড়শি কিনে দিছে, সুতা কিনে দিছে, টম কিনে দিছে, টম বুঝুন যাতে ধরে, ছিপ কিনে দিছে, দিয়া নদীর পাড়ে নিয়ে বসাই দিছে। কতগুলো কাজ করছে এই লোক আপনি খেয়াল করেন। উনি চাইলে একটা মাছ ওনাকে দিতে পারতো, আর একটা মাছ দিলে উনি খেয়ে এই মুহূর্তের জন্য ভেনিশ হয়ে যেত। আমার দেশের যারা দান খয়রাত করেন,
বা যারা মানুষের উপকার করেন তাদের সিস্টেমটা ঠিক এরকমের, এই মুহূর্তের জন্য খেয়ে পরে বেঁচে থাক, তারপর তুই মরে যা, তোর ভবিষ্যৎ বলতে কোনো কিছু দরকার নেই। না, আপনার হাতে যদি কোনো সুযোগ থাকে সেই সুযোগ কিন্তু তাকে নিয়ে দেন। কারণ আপনি যেখানে যে ইন্টেলিজেন্ট, যে ইন্টেলেকচুয়াল খাটিয়ে আপনি ওই পর্যন্ত গেছেন, এই ইন্টেলেকচুয়াল ওনার ভিতরে নাও থাকতে পারে, যার জন্য ওনাকে আপনাকে অবশ্যই অবশ্যই হেল্প করতে হবে। তবে হেল্পটা কীভাবে করলেন? জাপানি, যেহেতু ওরা নদীর পাশে বসিয়ে দিয়ে আসছেন, নিশ্চয়ই চেষ্টা করলে এখান থেকে কিছু মাছ ধরে খেতে পারবেন। একটা মাছের জন্য ওরা আর কি কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। ভাইরা, আমি আপনাদেরকে বলবো 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা একজনকে হেল্প করতে না দিয়ে, 10 টাকা একজনকে হেল্প করতে না দিয়া, তাকে হেল্প কেমনে করতে পারবেন সেই সিস্টেমগুলো মাথায় নিয়ে আসেন। হয়তো আমি এই চিন্তাগুলো করছি বিধে আমার কাছে কিছু নলেজ চলে আসছে। আপনিও চিন্তা করেন, আপনার মাথা আমার চেয়ে আরও কয়েক গুণ বেশি চিন্তা চলে আসবে। যেমন আপনার এলাকায় একটা ছেলে আছে, সে লেখাপড়া করে না, সে কাজ করেই খেতে পারবে, সে অফিস আদালতে কোথাও কাজ করতে পারবে না। সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে তার জন্য আপনি একটা ওয়ার্কশপ করে দেন, তার জন্য একটা গাড়ি কিনে দেন, হ্যাঁ, তার জন্য একটা আপনি ভালো এরকম কর্মস্থল ব্যবস্থা করে দেন, একটা দোকানের ব্যবস্থা করে দেন। আপনি একা পারছেন না, 2-3জনে মিলে করে দেন। তাহলে কী হবে? এই ছেলেটার ফ্যামিলিটা আর কোনো দিন কারোর কাছে হাত পাততে হবে না। ও ছেলের কারোর কাছে কোনো দিন হাত পাতবে না। কেন পাতবে না? কারণ ওর একটা ইনকামের সোর্স হয়ে গেছে। আর ও যদি মানুষ হয়, এইটাকে সম্পদ করে ওর জীবনে উপরে উঠবে, যে কোনোভাবে ও ফ্যামিলি চলে যাবে। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। এই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর লোকের সাথে যখন আমরা কথা বলি বা মিলি, তাদের সাথে জানতে চাই, ভাই তুমি কত লক্ষ টাকা দিয়ে এই দেশে আসছো? কেউ বলে 2 লাখ, কেউ বলে 2.5 লাখ, হ্যাঁ, কেউ বলে 1,80,000, কেউ বলে 1.5 লাখ। ভাই কীভাবে আসলাম? আসছি, আসার পরে বেতন থেকে আরও কিছু টাকা কাটে দিছি। তারপরে তুমি কী কাজে আসছো? ভাই আমি আমার দেশ থেকে অনলাইন সার্টিফিকেট সরকারের কাছ থেকে নিয়ে আসছি। কীভাবে? আমি এই কাজটা শিখছি। যেমন ইন্ডিয়ার বেশি লোকজন আপনার HR, অ্যাডমিন অফিসার, অফিস বয়, অফিস পিওন, সেক্রেটারি, ইঞ্জিনিয়ার, এই ধরনের যে অফিসিয়াল পোস্টগুলো, যে কাজগুলো আছে, এই সমস্ত কাজগুলো ওরা দেশ থেকে শিখে আসে। ওদের দেশে এরকম শক্ত ইন্টেলিজেন্ট একটা টিম আছে, সেটা প্রত্যেক স্টেটে এরকম কিছু প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানে ওরা কাজ শেখে। এই কাজগুলো প্রাতিষ্ঠানিকভাবে শেখার পরে কিছু প্রতিষ্ঠান আছে যেখানে ওরা প্র্যাকটিক্যাল করে। প্র্যাকটিক্যাল করানোর পরে ওরা কী করে? এজেন্সিতে ইন্টারভিউ দেওয়ার পর ওখানে পাস করার পর ওই লোকটাকে সিলেক্ট করে। ও লোকটা 1,80,000, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা ওরা চলে আসে। অনেকের তো টাকা লাগেও না। ওরা এই টাকায় কোথায় চলে আসে? মিডল ইস্টের যে কোনো একটা কান্ট্রিতে ওরা চলে আসে। এসে কী করে? ওরা ওই কোম্পানি, যে কোম্পানিতে থ্রুতে ইন্টারভিউ দিয়েছিল, ওদের এজেন্ট এরকমই, ওদের সরকার এরকমই, ওদেরকে লেবার হিসেবে পাঠায় নাই। ওদেরকে যে কামের ট্রেনিং দিচ্ছে, যে কাজটা অনেকে শিখছে, সেই কাজে এরকম একটা অফিস ধরিয়া বিশাল হয়ে তারপরে ওকে এই দেশে নিয়ে আসছে। ও আসার পর ও রাজা, ও যে কাজ আসছে ও সেই কাজ করতেছে। এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, আমার দেশের সরকার এই সমস্ত বিষয়গুলো বুঝেও কি করে না, বুঝে না। আর বুঝলেও সে অনুযায়ী কাজ করতে আদৌ চায় না। চাইলে 56 বছরে বাংলাদেশ এখনও মালয়েশিয়ার পিছিয়ে থাকার কথা না। মালয়েশিয়া আমার দেশের চেয়ে খুব বেশি বড় না, আমার দেশের চেয়ে খুব বেশি সম্পদ মালয়েশিয়া ছিল না। কিন্তু লাভ হবে কি? লাভটা কী হবে? প্রত্যেক বছরই মানুষ ওই দেশে যারা জন্মগ্রহণ করছে তাদের জন্মের তো দোষ না ভাই, কর্মটা হচ্ছে মূল বিষয়। যারা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে তারাই চিন্তা করতেছে যে 6 মাসে তা চুরি করবো, এই করে লই এক সপ্তাহে, 5 বছরে যা খাবো এই খাইলো 1 মাসে। দেশ কীভাবে উন্নত হবে ভাই? গভর্নমেন্টের চক্ষু যেহেতু আন্ধা, কোনো গভর্নমেন্টই বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করতে সময় পায় না। সেক্ষেত্রে আমি বলবো, বেসরকারি উদ্যোগে আপনি শুরু করেন, আপনার দেখা আরও 5 জন শুরু করবে। যেমন আপনার জমি আছে, আপনার জমিতে 5টা যুবক ছেলেকে বলেন, তোরা এখানে কাজ করে ফার্ম কর, আমি তোদের ফার্মের টাকা দিচ্ছি। ওরা এখানে ফার্ম করবে, ফার্ম করার পরে ওরা এখানে উঠে যাবে। এক সময় ওদের বিবেকে নাড়া দেবে যে ওরাই আপনাকে এখান থেকে কিছু একটা অংশ দেবে, আপনার জমিন ভাড়াটা বা কিছু একটা অংশ আপনাকে দিয়ে আপনার ইজ্জতটা অন্তত রাখবে। আপনার দরকার হলে নিলে, না হলে ওদেরকে এরকম আরও কিছু মানুষকে করার সুযোগ করে দেন। কথা বুঝতে পারছেন? এখানে আমি যে জিনিসগুলো আপনাকে বুঝাইতে চাচ্ছি সেগুলো হচ্ছে, যারা ছোট উদ্যোগ নিতে পারেন তারা ছোট উদ্যোগ নেবেন, যারা বড় উদ্যোগ নিতে পারেন তারা বড় উদ্যোগ নেবেন। বড় উদ্যোগটা কীরকম? একটা ছেলে লেখাপড়া করতেছে,
একটা ছেলে লেখাপড়া করতেছে, সে মেট্রিক পাস করছে, মেট্রিক পাস করার পর ওই দেশে বাংলাদেশের মতো জায়গায় যদি সে ভালো রেজাল্ট করে, তাহলে যদি মনে করেন যে সে ভালো কিছু হবে, তখন তাকে ডাক্তারি পড়ার জন্য তাকে গাইডলাইন দেন, তাকে বাহিরে স্কলারশিপ দেওয়ার জন্য, সে যদি বাংলাদেশে এসে আর কিছু করতে পারে, স্কলারশিপের জন্য আপনি তাকে সহযোগিতা করেন। আর যদি আপনি মনে করেন যে না, যে বন্ধু পাস করছে মোটামুটি, হ্যাঁ ওকে এখন একটা টেকনিক্যালি কাজ শিখলে ভালো হবে, তখন ওকে পলিটেকনিক্যাল ভর্তি করে দেন। অথবা ওকে আপনি বলে দেন যে তুমি গিয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হও, সেখান থেকে তোমাকে আই পাস করতে হবে, সেখান থেকে তোমাকে বিএ পাস করতে হবে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যদি একটা ছেলে আই এবং বিএ পাস করে বা আরও কিছু করে কাজ শেখে প্লাস লেখাপড়া করে, সেই ছেলে কোনোদিন বেকার থাকবে না, থাকবে না, থাকবে না। সে দেশে হোক বিদেশে হোক, কোথাও না কোথাও কিছু করে খেতে পারবে, তার ফ্যামিলি চলে যাবে। এখন এখানে কথা আছে, তাকে যে ফিনান্সিয়াল সাপোর্টটা দিতে হবে, এইটা কে দেবে? এইটা আমার দেশে সরকার দেওয়ার কথা ছিল, সরকার দিচ্ছে না। যেহেতু আপনি বেসরকারি উদ্যোগে শুরু করেন ভাই, আপনি যদি দেওয়া শুরু করেন, আপনার সাথে দেখা থেকে আরও 5 জন এগিয়ে আসবে। একটা ছেলে ওইখান থেকে মানুষ হলে ওই ছেলেটা কিছু না কিছু দেশের জন্য করবে, যেহেতু ও নিজে শিখছে, করতে পারতেছে, অর্থাৎ ওর জন্য চেষ্টা করা উচিত। সমাজসেবী হিসেবে আপনি যদি এগিয়ে আসেন, হ্যাঁ, যেমন মনে করেন আরও কিছু টুকটাক কাজ আছে, আরও কিছু টুকটাক কাজ আছে, যেমন কী ধরনের কাজ থাকতে পারে? যেমন টেকনিক্যাল আপনি একটা ইনস্টিটিউট করলেন, টেকনিক্যাল আপনি একটা ইনস্টিটিউট করলেন, সেটা আন্তর্জাতিক মানের হতে হবে। ইনস্টিটিউট কেবল করলেই হবে না, সেটা আপনার ব্যবসার জন্য না, এটা সদকা জারিয়া হতে হবে। আপনার ব্যবসা হবে এটা দিয়ে, কিন্তু অটো হয়, সেটা অটো হবে। যেমন আপনাকে জানতে হবে, ইউরোপে যদি লোকজন পাঠান, সেক্ষেত্রে অরিজিনাল এজেন্সি কোনটা, কে অরিজিনাল এজেন্সি কাজ করে আপনি জানেন যদি শিওর যে এই লোকটা ওর কাজ করে। অনেক মানুষ ধোকা খাচ্ছে। বাংলাদেশে ইউরোপের ছেলেটা যে টাকাটা পাঠায়, এটা বাংলাদেশের রেমিটেন্স। যদি অরিজিনাল কোনো সোর্স থাকে আপনার জানা মতে, সেই সোর্সটা তাকে ধরিয়ে দিন এবং তাকে বলুন এই কাজ শিখে, এই সিস্টেম শিখে তুমি যাও, তুমি লাভবান হবা। গেল ইউরোপের বেলায়। মিডল ইস্টের বেলায় বেশিরভাগ আমরা বাঙালি যারা কম ছোটো ফ্যামিলির লোক, মধ্যবিত্ত ফ্যামিলির লোক, কম আয় করি এবং এইভাবেই বেঁচে থাকতে পারি। তো সেক্ষেত্রে এই মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনগুলোকে আপনি মিডল ইস্টে পাঠাবেন। মিডল ইস্টে পাঠানোর আগে যে এজেন্সিগুলো সবচেয়ে কম খরচ নেয় সেখানে যাবেন, যারা ভালো ভিসা যায় সেখানে যাবেন। আপনি গিয়ে এদেরকে এই পরামর্শগুলো দিতে পারবেন যে এইখানে এই এজেন্সিটা ভালো। গেল সেটা, এটা তো হলো পরামর্শের বেলা গেল। যদি আপনার কাছে সমর্থ থাকে, আপনার একার কাছে থাকে, ভালো। যদি না থাকে, আরও 2-3 জন এভাবে একত্র হন, একত্র হয়ে এভাবে একটা মোবাইল সার্ভিসিং সেন্টার তৈরি করেন, যেখানে ছেলেদের মোবাইল সার্ভিসিং শিখতে পয়সা লাগবে না। পলিটেকনিক্যাল যে ছেলেগুলো পলিটেকনিক্যালি লেখাপড়া করতেছে, এরূপে পড়াশোনা করতেছে, অথচ যে প্র্যাকটিক্যাল করে, সেই প্র্যাকটিক্যাল তার জন্য এনাফ নয়, নট এনাফ ফর দিস প্র্যাকটিস। সো ইউ ক্যান ওপেন এ ইনস্টিটিউট ফর দেম। আপনি কাজ করতে পারেন এই মোবাইল হার্ডওয়্যারের জন্য, তাদের জন্য একটা ইনস্টিটিউট করে দিতে পারেন। আপনি পারেন তাদের জন্য একটা কম্পিউটার ইনস্টিটিউট, সেখানে অনেক ধরনের সিস্টেম থাকে। যেমন মিডল ইস্টের বাড়িতে কম্পিউটারের জন্য আপনি যদি হার্ডওয়্যারে পাঠান, হার্ডওয়্যার হতে পারে, সেখানে সফটওয়্যার হতে পারে, সেখানে ওই যে সিসিটিভি, তারপর আরও অন্য এলভি যেগুলো, এলভি ইলেকট্রিক যেগুলো আছে, সেগুলো শিখে সেখানে প্রতিষ্ঠান করতে পারেন। যদি এই কাজগুলো শিখে সে বাংলাদেশের ভিতরেও কাজ করে খেতে পারবে, তার ফ্যামিলি কোনো না কোনোভাবে চলবে। কিন্তু তার দরকার ছিল কি, আপনার মতো একটা মানুষের সাপোর্ট, একটা পরামর্শ, এইটা পেলেই সে উঠতে পারবে। এইটুকু তাকে তার জন্য করেন না ভাই। আপনি আর বেসরকারি উদ্যোগে যদি এইটা করার চেষ্টা করেন, দেখবেন সরকার এবং ভালো ভালো লোকজন এখানে এগিয়ে আসবে, বলবে না ঠিক আছে তুমি যে প্রতিষ্ঠান করতেছো, আমি তো সময় পাচ্ছি না, তো কাজ করো, আমি তোমার 2 লাখ টাকা দিলাম, 5 লাখ টাকা দিলাম, 10 লাখ টাকা দিলাম, তোমার প্রতিষ্ঠান পিছনে কাজে লাগাও, 20টা ছেলেকে তুমি মানুষ করে বছরে 20টা ছেলে পাঠাও মিডল ইস্টে, বেশি লাগবে না। সিঙ্গাপুরে যেই ছেলেপানগুলো যাচ্ছে, যে ইনস্টিটিউটগুলো সিঙ্গাপুরের ক্ষেত্রে কাজ শেখায় এবং ওখানে কন্ট্রাকচুয়াল নিয়ে যায়, হয়তো ভালো কাজ করেন না আপনি নিজে বেসরকারি উদ্যোগে এরকম একটা প্রতিষ্ঠান, যেখানে সর্বনিম্ন খরচে আপনি এই ছেলেগুলোকে দিতে পারবেন। প্রতিষ্ঠান করতে পারেন নাই, যে প্রতিষ্ঠানগুলো ভালোভাবে কাজ করতে, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করেন। কন্ট্যাক্ট করে এই ছেলেটার ক্ষমতা সমর্থক আছে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা, এর বেশি দেওয়া তার পক্ষে সম্ভব না, 3 লাখ টাকা, তার বেশি দেওয়া সম্ভব না, তাহলে সে কী করবে? সুদের ঘরে চলে যাবে, লোনের ঘরে চলে যাবে, সমিতির ঘরে চলে যাবে, তার জীবন ধ্বংস। সমিতি এবং লোনে যে গেছে জীবন, তার জীবন বরবাদ, কোনো না কোনোভাবে শেষ। তো আপনি কি করবেন? আপনি গিয়ে তাকে জিজ্ঞেস করবেন, তোমাকে যদি কাজ শিক্ষায় বিদেশ পাঠানো হয়, তুমি কি রাজি আছো? হ্যাঁ রাজি আছি। আচ্ছা, তাহলে কাজ শিখতে সময় লাগবে হচ্ছে 6 মাস, তোমার 1 বছর অপেক্ষা করা লাগতে পারে, তুমি কি করবা? হ্যাঁ করবো। ফ্যামিলি থেকে পারমিশন নেন, নিয়ে ঠিক আছে, তাহলে তোমার কাছে কত আছে? এখানে তো লাগতে 6 লাখ, 7 লাখ, 5 লাখ, 2 লাখ, 1 লাখ, 1 টাকা, 5 টাকা, যাই লোক লাখ একটা অ্যামাউন্ট লাগবে। আচ্ছা, আপনি তাহলে এই অ্যামাউন্টটা ওরে সব দিতে পারতেছেন, ভালো। না পারলে বলবেন তুমি কয় টাকা জোগাড় করতে পারতেছো, তুমি ক টাকা দিতে পারবা, আমি তোমাকে এই পর্যন্ত দেওয়ার জন্য পরামর্শ দেবো।
ও বললো আমি 50% দেবো অথবা 60% দেবো অথবা এই অ্যামাউন্ট দিতে পারবো, বাকিটা পারছি আমি জোগাড় করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তা তুমি কাজ করো, তোমার আসো তোমাকে ভর্তি করাই দিই, এখানে কাজ করলে তোমার এই সুযোগ সুবিধাগুলো তুমি পাবা। আচ্ছা এরপর আসেন, ওকে ভর্তি করে দেওয়ার পরে ভর্তি করে দেওয়ার পরে ওর নিজের একটা টান থাকবে, কেন ওর টাকা খরচ করে ভর্তি হয়েছে, এর বাকি সাপোর্টটা আপনি দিয়ে দেন না ভাই, হয়ে গেল, ছেলেটা খারাই গেল। বাকি সাপোর্টটার কারণে তো বেঁধে আছে, পারছে না, বাকি সাপোর্টটা আপনি দিয়ে দিলেন, হয়ে গেল, ছেলেটা মানুষ হয়ে গেল। এভাবে যদি আমরা বেসরকারি উদ্যোগে, আমাদের নিজেদের উদ্যোগে আমরা এগিয়ে আসি, টুডে অ্যান্ড টুমরো আমরা আমাদের দেশের জন্য, আমাদের এই ছোট্ট মাতৃভূমির জন্য কিছু না কিছু করতে পারবো। ভাই সকল, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, যাদের বুদ্ধি আছে তারা বুদ্ধি খাটান, যাদের টাকা আছে তারা টাকা খাটান, যাদের জমি আছে তাদের জমি খাটান, যাদের জিনিসপত্র আছে তাদের জিনিসপত্র খাটান। বাংলাদেশটাকে একটু ভালোবাসেন ভাই, ভালো সবাই বাসে, আমিও বাসি। আমার পক্ষে যেটুকু সম্ভব ছিল আমি সেটুকু করতেছি, আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করা দরকার ছিল, আমি তা করে দিচ্ছি। এবার আপনারা কি করবেন, আপনাদের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্টের একটা রেজাল্ট নিয়ে আসেন না ভাই, একটু দয়া করেন না দেশের প্রতি ভাই, দেশটা তো যাচ্ছে শেষ হয়ে ভাই, চোখের সামনে দেখতেছি আমার দেশ গোল্লায় যাইতেছে, গোল্লায়। কি করবো দাদা, একটু করেন না কিছু আপনারা। পরিশেষে সকলের প্রতি ভালোবাসা, সালাম, দুঃখ, বেদনা সব কিছু শেয়ার করে আপনাদের প্রিয় ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম পজিটিভ হিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে একটু সাবস্ক্রাইব বাটনটা যারা নূতন তারপর দাবানোর জন্য রিকোয়েস্ট করে আজকের মতো রাখলাম। পরবর্তীতে আসবো আপনাদের পরামর্শক্রমে কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।